শুরু হলো মাসব্যাপী লেখক পাঠক ও প্রকাশকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন বই পড়ার অভ্যাস তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করবে। তৃতীয় ধাপে 4 বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক। নিরপেক্ষ কমিশন গঠনের আশাবাদ, চূড়ান্ত প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার পরামর্শ। পদ্মা সেতুতে পুরো দমে চলছে পাইলিং এর কাজ। গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। চট্টগ্রামেও ফ্লাইওভারের কাজে ধীরগতি। যানজটে অতিষ্ঠ নগরবাসী, কাজ বাকি অর্ধেকেরও বেশি। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীকে আরাধনায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। বাংলার সময়, সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফারজানা মুমু। শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির যা কিছু অর্জন তা হয়েছে সংগ্রামের মাধ্যমে। এ সময় সংকটে যে বই মানুষকে নানা প্রেরণা দেয় তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বই পারে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে। বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তরুণরা আর বিপথে যাওয়ার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে দুপুর 3টার দিকে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বরে এসে পৌঁছান। এরপর তিনি 2016 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়েদেরকে যে বই পড়লে বিশ্বকে জানা যাবে। আর এখন ডিজিটাল যুগ, এখন তো আবার বই হাতেও লাগে না, এখন তো হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। ক্যান্ডালে অনেক বই রেখে পড়া যায়, আইপ্যাডের মধ্যে দিয়ে পড়া যায়, বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক লাইব্রেরির সাথে সংযোগ রাখা যায়। এখন কত সহজে সুযোগ এসে গেছে বিশ্বকে জানার। হাতে বই নিয়ে পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এটা হলো বাস্তবতা। কাজে বই আরো ছাপা হোক, আরো সুন্দর হোক, সেটাই আমি চাই। এবং আমাদের সাহিত্যই আমাদের ছেলেমেয়েরা যে আজকে বিপদে চলে যায়, এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায় এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে। লেখাপড়া সংস্কৃতি চর্চা যত বেশি হবে তত বেশি তারা ভালো পথে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। কাজে এই 21শে গ্রন্থমেলা এবং আমাদের আন্তর্জাতিক এই যে সাহিত্য সম্মেলন, এটা সফল হোক, আমরা সেটাই চাই। দর্শক, অমর একুশে গ্রন্থ মেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার পারমিতা হিম। সরাসরি যাচ্ছি তার কাছে। পারমিতা। রাজু, বইমেলার প্রথম দিন বলতে হবে প্রথম প্রহর বেশ জমে উঠেছে। প্রতি বছর এই সময়ে ঠিক উদ্বোধনের পরপরে যখন প্রবেশদ্বারগুলো উন্মুক্ত করে দেয়া হয় জনসাধারণের জন্য, তখন কিন্তু এতটা ভিড় আমরা দেখি না আজকে যতটা দেখছি। প্রতি বছর যেটা হয় যে প্রকাশক, লেখক এবং যারা আসলে বইয়ের প্রকাশনার সংশ্লিষ্টরা আছেন তারা আসেন, কিন্তু আজকে দেখছি আমি যে দর্শনার্থী, সাধারণ দর্শনার্থী বা ক্রেতা যারা আছে তাদের বেশ ভিড় আছে। অবশ্য আছে যেহেতু সরস্বতী পূজা, এখানে এই জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি থেকে খুব কাছেই আরেকটি উৎসব যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সেই উৎসবে যারা আসছেন তারা হয়তো এক ফাঁকে ঘুরে যাচ্ছেন এই বই মেলা কেমন হচ্ছে, এবার কি কি বই এসেছে, এবার কোন স্টলগুলো কোথায় আছে, কোন প্রকাশনা সংস্থা কোথায় স্টল পেয়েছে, হয়তো তারা সেটি দেখে যাচ্ছেন। তাদের ভিড় তো আছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতা, আমি বলবো যে শুধুমাত্র তারা বই দেখছেন আজকে তা না, আজকে কিন্তু তারা বইও কিনছেন। আমি দেখেছি বিশেষ করে যারা এসছেন ছোট বয়সী যারা শিশুরা যারা এসছে তারা কিন্তু তাদের বাবা মাদেরকে বলছে বই কিনে দিতে এবং তারাও বই কিনে দিচ্ছে। এই মেলাটি আসলে আমাদের সারা বছর ধরে বই প্রেমী যারা, বইয়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা এই ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ সারা বছর বাংলাদেশে যতগুলো বই প্রকাশ হয় এই বই মেলাতে সবচেয়ে বেশি, তার দ্বিগুণ বই প্রকাশিত হয় ফেব্রুয়ারি মাসে এই বই মেলাকে কেন্দ্র করে। মেলায় লেখকরা আসতে শুরু করেছেন, তাদের সঙ্গে দেখা করতে শুরু করেছেন, তাদের পাঠকরা তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। আমার সঙ্গে একজন লেখক রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো এবং জানতে চাইবো তার কি বই এসেছে, তার বইটি কি সম্পর্কিত এবং কেমন মনে হচ্ছে তার কাছে এবারের মেলা। আমার সঙ্গে রয়েছেন রাজু মৌলিয়াজাত, কথা বলবো তার সঙ্গে। আপু, আপনার এবার
কোন বইটি এসেছে শুনেছি আগামী প্রকাশনা থেকে। মেলার প্রথম দিনে কি বইটি পাওয়া যাচ্ছে? মেলার প্রথম দিনে আমার বইটি এসেছে আগামী প্রকাশনী থেকে। বইটি গল্পের বই এবং বইয়ের নাম হচ্ছে রক্তজবাদের কেউ ভালোবাসেনি। আমাদের সমাজে যারা রক্তজবা তাদেরকে নিয়ে আমি গল্পটা লিখেছি, কিন্তু কারা সেটা আমি এখনই বলবো না। আমার বিশ্বাস পাঠক বইটা পাঠ করবে এবং রক্তজবাদের সম্পর্কে জানবে এবং আরো বেশি কৌতূহলী হয়ে উঠবে। আচ্ছা, গল্পের পাঠক কারা আমাদের এখানে? গল্পে আমার বইয়ের যেটা দেখেছি সব শ্রেণীরই আছে, তবে আমার মনে হয় যে ম্যাচিওর যারা তারাই বেশি আমার বইয়ের পাঠক। দর্শক, লেখক মৌলিয়া আজাদ যেমনটি বলছিলেন, এই বই মেলাতে কিন্তু সব ধরনের সব বিষয়ের বই পাওয়া যায়। তবে রাজু, আমি সবসময় দেখেছি গল্প এবং উপন্যাস এই বিষয়ের বই সবচেয়ে বেশি এখানে বিক্রি হয়ে থাকে। তো এবারে দেখা যাক কোন বইগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করে ক্রেতাদের। প্রথম দিনে পরিস্থিতি আমি আপনাকে জানালাম। রাজু, এই ছিল বইমেলার খবরাখবর। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পারমিতা হিম জানাচ্ছিলেন বইমেলার খবর। ইসি পুনর্গঠন ইস্যুতে সার্চ কমিটির দেয়া চূড়ান্ত প্রস্তাবনাটি জনসমক্ষে প্রকাশের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে 4 বিশিষ্ট নাগরিকের সাথে 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক করে সার্চ কমিটি। বৈঠক শেষে নিরপেক্ষ, সৎ এবং যোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা। এদিকে বিশিষ্ট নাগরিকদের মতামত নতুন ইসি গঠনে সহায়ক হবে বলে মনে করেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব। ইসি পুনর্গঠন ইস্যুতে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের দ্বিতীয় দফায় সাবেক সিইসি আবু হেনা, সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক গোলাম সারোয়ার ও ব্যারিস্টার রকুনুদ্দিন মাহবুবের সঙ্গে বৈঠকের আয়োজন করে সার্চ কমিটি। বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, সার্চ কমিটির উপর পূর্ণ আস্থা রয়েছে তাদের। সুশীল সমাজের মতামত নেয়া উন্নত গণতন্ত্রের চর্চা হিসেবে উল্লেখ করেন তারা। মহামান্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছেন, যোগ্য কমিটি করেছেন, আমরা এও মনে করি তারা যে 10টি নাম পাঠাবেন, যোগ্য নাম পাঠাবেন, আমরা এও মনে করি রাষ্ট্রপতি সেখান থেকে 5টি নাম দেবেন এবং সেটা তাদের উপর আমাদের আস্থা আছে। এই প্রথম সুশীল সমাজকে মূল্যায়ন করা হয়েছে, তারা স্বীকৃতি দিয়েছে, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যেভাবে ওনারা ইলেকশন কমিশন গঠন করছেন, আমার পূর্ণ আস্থা আছে যে সরকার এখানে ইন্টারফেয়ার করবে না। আমার পূর্ণ আস্থা আছে এই সার্চ কমিটি যেই দুটো নাম দেবেন সেই নামের মধ্যেই সরকার সিলেকশনটা সীমিত রাখবে এবং ওনাদের সিলেকশনটা একটা যোগ্য ব্যক্তি হবে। বৈঠকে নতুন কমিশন গঠনে ব্যক্তির প্রাতিষ্ঠানিক দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা বিচার করার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান বিশিষ্টজনরা। এছাড়া সার্চ কমিটির চূড়ান্ত নামের তালিকা প্রকাশেরও দাবি জানান তারা। কমিশনে যারা নেতৃত্ব দেবেন তাদের দলনিরপেক্ষ হওয়া উচিত, তাদের বিবেকবান হওয়া উচিত, সাহসী হওয়া উচিত, প্রজ্ঞাবান হওয়া উচিত। এবারও আমরা আশা করব যে সার্চ কমিটির রেকমেন্ডেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে গতবারের মতন এটাও পাবলিক করা। এদিকে রাজনৈতিক দলগুলোর দেয়া নাম নিজেদের অনুসন্ধান আর সুশীল সমাজের মতামতের ভিত্তিতে 8 ফেব্রুয়ারির আগেই কমিটি 10 জনের তালিকা প্রস্তুত করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব। কমিটি তাদের সুপারিশ প্রণয়নকালে তাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেছে। কমিটি তাদের সবিবেচনায় তারা কোনো নাম যদি তার বিবেচনা করতে চান তারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে তারা বিবেচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সুপারিশের বাইরে থেকেও আসতে পারে। বৃহস্পতিবার বিকেল 4টায় আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি। আরো সংযোজন হবে, আরো বিয়োজন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের মোকাম থেকে পাট রপ্তানি নেমে এসেছে প্রায় অর্ধেকে। মজুদ থাকায় লোকসানে ব্যবসায়ীরা, বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পাইলিং ও নদী শাসন নিয়ে একটি রিপোর্ট। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে পদ্মা সেতুতে পুরো দমে চলছে পাইলিং এর কাজ। একই সময়ে গতি এসেছে নদী শাসনের কাজেও। চলতি মাস থেকে কাজের তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। ফলে এই দুটি প্রকল্পের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। পদ্মা সেতু প্রকল্প এলাকায় ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বর্ষায় প্রমত্তা পদ্মা এখন বেশ শান্ত, নেই আগের মতো তীব্র স্রোত। নদীর এই রূপ গতি আনছে পদ্মা সেতুর নির্মাণ কাজে।
মূল পদ্মা সেতুর পিলার 42টি, এক একটি পিলারে 6টি করে মোট 252টি পাইল মাটিতে বসানো হবে। এখন পর্যন্ত জাজিরার 37 ও 38 নম্বর পিলারে 6টি করে পাইল বসানোর কাজ শেষ। দুই প্রান্ত মিলিয়ে মোট 39টি পাইলের নিচের অংশ এবং 15টি পাইল পুরোপুরি মাটিতে বসানো হয়েছে। একসঙ্গে চলছে মোট 11টি পিলারের কাজ। নতুন করে এখন 4 নম্বর পিলারে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্ষায় নদীতে তীব্র স্রোতের কারণে এই মাওয়া প্রান্তে কাজ করা বেশ কঠিন ছিল। এই সময়টায় কাজ হয়েছে চ্যানেলের মধ্যে জাজিরা প্রান্তে। তবে এখন শুকনো মৌসুমের সুবিধা পুরোটুকু কাজে লাগাতে এই মাওয়া প্রান্তে পুরোদমে চলছে পাইলিং এর কাজ। 6 ও 7 নম্বর পিলার দুটিকে মোটামুটি প্রস্তুত করে নেওয়ার পর এখন কাজ ধরা হয়েছে এই 4 নম্বর পিলারের। এখানে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে ক্যাপ, আর পাইলিং এর পুরো কাজটি শেষ করতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। প্রাপ্ত তথ্য বলছে ফেব্রুয়ারি পর্যন্ত মূল সেতুর কাজ 43.78 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে 38.48 ভাগ। তবে আগামী বর্ষার আগে কাজ বেশ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। যেই এক্সপেকটেশন লেভেলে আমাদের যায়নি, এই কাজের গতি যা হওয়া দরকার, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হলো আপনার কাজের পিক থাকে সিভিল কনস্ট্রাকশনে। আমরা আশা করছি ভবিষ্যতে দিন দিনই বাড়বে। সেতু থেকে সড়কে নামার জন্য জাজিরা প্রান্তে ভায়াডাক্টের কাজে ব্যাপক গতি এলেও এখন পর্যন্ত মাওয়া প্রান্তে কাজ শুরু করা সম্ভব হয়নি। মূল সেতুর কাজে গতি আনতে চলতি মাস থেকে এই কাজে যোগ দেবেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকং এর 3টি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। কাজ যেটুকু পিছিয়ে গেছে তা পুষিয়ে নিতে তারা পরামর্শ দেবেন। খণ্ডকালীন তারা কিছু উপদেশ দিয়ে আমাদের আবার চলে যাবে তারা, যাতে আমরা যেখানে যেখানে আমরা মনে করছি যে আসলে এক্সপার্ট ওপিনিয়ন দরকার, আমেরিকার একটা ফার্ম আসতেছে, অস্ট্রেলিয়ার একটা ফার্ম আসতেছে, হংকং থেকে আসতেছে। বর্ষায় ব্যাহত হয়েছে নদী শাসনের কাজও। এখন পর্যন্ত 35.35 ভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্য থাকলেও সম্ভব হয়েছে 35.94 ভাগ। অন্য 3টি প্রকল্পের মধ্যে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ 90 ভাগ এবং সার্ভিস এরিয়া ও মাওয়া প্রান্তের সংযোগ সড়কের কাজ প্রায় 100 সম্পন্ন হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর শাহবাগে 2 সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সহায়তা দিতে পুলিশের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে আশুলিয়ায় কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এই ধরনের অপ্রীতিকর ঘটনা খুব দুঃখজনক। আমরা সবসময় আমাদের পুলিশ সদস্যদের বারবার বলি, সরকারি কর্মকাণ্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড এগুলি তো মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আসে। কাজে তাদের আমাদের সহযোগী, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য আমাদের সহায়তা দিতে হবে। এইগুলি সবসময় বলি। তারপর যেখানে ত্রুটি বিচ্যুতি হয় সেগুলি আমরা জিরো টলারেন্স নিয়ে দেখি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর দৃষ্টিতে নিয়ে তাদেরকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। রংপুরের তারাগঞ্জে গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত 2 জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ভোরে উপজেলার জিগারতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মশিউর ও বিজয় নামে 2 ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি পাইপ গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে জালিয়াতি মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে গ্রেফতার রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে মামলার যুক্তিতর্ক সম্পন্ন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আগামীকাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে দেবোত্তর সম্পত্তি দখল করে চা বাগান ও স্থাপনা নির্মাণের অভিযোগে 2005 সালে রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন বন্ধ থাকলেও গত বছরের 19 জানুয়ারি মামলাটি আবারও সচল হয়। গত 12 জুলাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে সেদিনই ভারতে পালিয়ে যায় তারা। পরে 12 নভেম্বর জকিগঞ্জ ইমিগ্রেশন থেকে রাগিব আলী ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। বাংলার সময় আরও থাকছে
যশোরে রকেট লঞ্চার, গ্রেনেড ও রাইফেলের 279 রাউন্ড গুলি উদ্ধার। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর রেখে যাওয়া অস্ত্র ধারণা পুলিশের। সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ধর্মীয় বিধান মতে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী সাদা রাজহাঁসে চড়ে মর্তে আসেন। ভক্তরা আজ জ্ঞানের দীপশিখা জ্বালানোর আকুতি নিয়ে দেবীর তরে অঞ্জলি দিচ্ছে। সারা দেশ থেকে আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবী সরস্বতীর অনুগ্রহ পেতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন। এ সময় বাণী অর্চনার মধ্য দিয়ে দেবীর বন্দনা করেন তারা। শঙ্খ বাজিয়ে ধূপ জেলে দেবী সরস্বতীর আরাধনা করেন ভক্তরা। চট্টগ্রামের প্রতিমা শিল্পীরা রং তুলির আঁচড়ে গড়ে তুলেছেন অপূর্ব সুন্দর দেবীকে। সকালে সেই দেবীর তুষ্টির আশায় নগরীর মণ্ডপগুলোতে ভিড় করেন সনাতন ধর্মের অনুসারীরা। এ সময় ফুল ফলের সমারোহে দেবীর চরণে বর্ণিল অঞ্জলি তুলে দেন তারা। অবশ্যই মায়ের কাছে একটাই চাওয়া থাকে, যাতে পড়ালেখাটা ভালোভাবে করতে পারে। মাদারীপুরে শঙ্খ ও ঢাকের তালে শ্বেত শুভ্র সরস্বতীর কাছে অজ্ঞতার আধার ঘুচানোর প্রার্থনা করেন পুণ্যার্থীরা। বাণী অর্চনা শেষে জ্ঞানের দেবীর প্রসাদ নেন তারা। বিদ্যা চাওয়ার আছে, তারপর আরো অনেক গুণাবলী চাওয়া আছে। ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাক ঢোল উলুধ্বনি আর মন্ত্রপাঠের মধ্য দিয়ে ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে সবাই পূজাটা করা হয়, তো আমাদের এই পূজার বিশেষত্বটা এখানেই। এছাড়া নোয়াখালী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ সরস্বতী পূজার আনন্দ আয়োজনে অংশ নেয়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। যশোর থেকে একটি রকেট লঞ্চার, একটি গ্রেনেড সহ বিপুল সংখ্যক রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এগুলো মাটির নিচে রাখা হয়েছিল। সকালে সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভবন নির্মাণের জন্য একটি জমিতে খনন কাজ করছিল শ্রমিকরা। এ সময় রাইফেলের 279 রাউন্ড গুলি, একটি রকেট লঞ্চার ও একটি গ্রেনেড দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 1971 সালে যুদ্ধের সময় হানাদার বাহিনী এসব ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের। পরিবার ও স্বজনদের সাথে সময় কাটাতে সিলেটে গেছেন বখাটে বদরুলের নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। চিকিৎসার অংশ হিসেবেই এক সপ্তাহের জন্য বাড়ি গেলেন তিনি। দুপুরে ঢাকা থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায় খাদিজা। এ সময় ভাই শাহিন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সেখান থেকে সদর উপজেলার আউশা এলাকার নিজ বাড়িতে যায় সে। চিকিৎসার অংশ হিসেবে 7 দিনের জন্য তাকে স্বজনদের সাথে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামী 7 ফেব্রুয়ারি খাদিজাকে আবারও সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নেওয়া হবে। গত বছরের 3রা অক্টোবর কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করা হয়। 28 নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে সিআরপিতে পাঠানো হয় তাকে। সাভারে অবৈধভাবে নেয়া 18,000 আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয়েছে প্রায় 11,000 ফুট নিম্নমানের পাইপ। তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সকালে আশুলিয়া, ঘোষবাগ, কান্দাইল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে নেয়া 18,000 সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে সংযোগ নিতে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও রাইজার সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। যৌতুকের দাবিতে পাবনায় এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, 9 বছর আগে সুজানগরের রায়পুর এলাকার সেলিম শেখের সাথে পার্শ্ববর্তী ভাটিকা গ্রামের তানিয়ার বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তানিয়াকে চাপ দিচ্ছিল সেলিম। কয়েকদিন আগে যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় তানিয়া। এতে ক্ষিপ্ত হয়ে মারধরের পর তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় সেলিম। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি করে প্রতিবেশীরা। একে তো ফ্লাইওভারের পরিকল্পনাহীন নির্মাণ কাজ, তার সাথে কাজের ধীরগতি, আর দুয়ে মিলে সৃষ্ট যানজটে অতিষ্ঠ নগরবাসী। চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণ কাজের আর মাত্র 4 মাস বাকি থাকলেও বর্তমানে 60% কাজও শেষ হয়নি।
ফলে গত 2.5 বছর ধরে যানজটে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাইজিৎ এলাকার মেয়রগড়ি থেকে 16 2 নম্বর গেটের দূরত্ব 8 কিলোমিটার কম, কিন্তু যানজটের কবলে পড়ে সামান্য এ পথ অতিক্রম করতে যে কোনো যানবাহনকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই অসহনীয় যানজটের মূল কারণ নির্মাণাধীন ফ্লাইওভার। 2014 সালের নভেম্বর মাস থেকে শুরু হয় এই ফ্লাইওভারের নির্মাণ কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার কাজের গতি স্বাভাবিকতা হারাচ্ছে। একটা টুকরা করার পর আবার আরেকটা টুকরা শুরু হয়ে যাবে, তার মানে সেখানেও আবার ভোগান্তিটা লম্বা হবে এবং এটাকে আমি বলবো এই জায়গাটুকু হচ্ছে অপরিকল্পিত। ফ্লাইওভার নির্মাণে দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘপথে দেওয়া হয়েছে টিনের প্রতিবন্ধকতা। প্রধান সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। এতে শুধু মেয়রগলি হয়ে 16 শহর 2 নম্বর গেটে নয়, জিসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার এবং দামপাড়া এলাকাতেও যানজট সৃষ্টি হচ্ছে। ফ্লাইওভারে কাজ চলতেছে, কাজ দ্রুত কাজ হইতেছে না, অনেক যানজট আছে। আমরা স্কুল টাইমে বাচ্চাদের কষ্ট হয়, আমরা গাড়ি চালাই না, 2-3টা জাম লেগে থাকে। কেউ দিয়ে রয়েছে, কেউ দিয়ে রয়েছে, মানে এলোমেলো করে গাড়ি যার ইচ্ছা মতো সে চালায়। প্রধান সড়কের যানজট এড়াতে কিছু কিছু যানবাহন পার্শ্ববর্তী গলি উপগলি ব্যবহার করায় প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদিবাগ এলাকাতেও যানজট সৃষ্টি হচ্ছে। ফ্লাইওভারের জন্য কোথাও যানজট হচ্ছে না। যানজট যেটা হচ্ছে এটা নর্মাল, কারণ রোড ক্যাপাসিটি বিল্ড আপ না হওয়ার কারণে গাড়ির সংখ্যা এমন বেড়ে গিয়েছে, যার কারণে যানজট সৃষ্টি হয়েছে। চলতি বছরের জুন মাসে 5.2 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভারে 16 শহর 2 নম্বর গেটে 2টি, জিসি মোড়ে 2টি এবং ওয়াসার মোড় এলাকায় আরও একটি লুপ রাখা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জে অপহরণের 12 দিন পর আমির হোসেন নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 2 জনকে। ভোরে জগন্নাথপুর উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব জানায় গত 20 জানুয়ারি দিরাই উপজেলা থেকে আমির হোসেনকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের অভিযোগ পেয়ে জড়িত সন্দেহে হাবিব নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ ভোরে জগন্নাথপুরের জিগারকুল গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আমির হোসেনকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির মালিক আবু তাহেরকেও আটক করে র্যাব। এক সময়ের প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের মোকাম থেকে পাট রফতানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গুদামে পাট মজুদ থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর অধিকাংশ গুদাম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। অবশ্য সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে দেশে মোট 80 লাখ বেল পাট উৎপাদন হলেও গত 6 মাস ধরে বন্ধ রয়েছে পাট রপ্তানি। গেল মৌসুমে নারায়ণগঞ্জে পাটের মোকাম থেকে 12 লাখ বেল পাট রপ্তানি হলেও চলতি মৌসুমে হয়েছে মাত্র 5 লাখ বেল। অধিকাংশ সরকারি বেসরকারি পাট গুদাম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। আর গুদামে 15 লাখ বেল পাট মজুদ থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রতিটা গুদামে গুদামে আছে কোম্পানি, এখন কোনো কাজ নাই, কোনো কোম্পানিও নাই। এই কোম্পানি দিয়ে 1-150 লোকে কাজ করছি, অনেক কোম্পানির কাজ নাই। সপ্তাহে 2 দিন হয়, 3 দিন হয়, সময়তে সপ্তাহ পুরো মিস যায়। তো এখন আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। হঠাৎ করে এই বছর দিতে আমাদের একটা বড় মাপের কোয়ান্টিটি 1 থেকে 1.5 লক্ষ মানে কোয়ান্টিটি আমাদের হাতে স্টক পড়ে গেছে, যে পাট আমরা বাইরে বিক্রি করতে পারতেছি না। ব্যাংক ঋণের অভাব এবং সরকারি প্রণোদনা না পাওয়ায় পাট রপ্তানি কমে গেছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। পরবর্তীতে এক্সপোর্টের ব্যাপারে আমরা ব্যাংকের কাছ থেকে কোনো ফ্যাসিলিটি আমরা চেষ্টা করতেছি, এখনো পাইনি। গার্মেন্টস ইনসেন্টিভ পায়, আমরা কিন্তু রজ্জুট এক্সপোর্ট করে আমরা কোনো ইনসেন্টিভ পাই না। যে প্রেসগুলি দিয়ে আপনার মাল প্যাক করে বিদেশে রপ্তানি করা হয়, এই বেলিং প্রেসগুলি ভেঙে গুডাউন ভেঙে বিক্রি করে দিচ্ছে, অতিরিক্ত গুদাম ভাড়া, যার জন্য আমরা যারা রপ্তানিকারক এরা বিরাট সমস্যা এবং লোকসানের সম্মুখীন হয়েছি। স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব এবং এই সমস্যা থেকে যাতে আমরা আমাদের ব্যবসায়ীরা, যারা সাধারণ যারা শিপাররা আছে বা বিভিন্ন ব্যবসায়ী আছে, তারা যে রক্ষা পায় সেই জন্য আমি চেষ্টা নিব। দেশের মোট উৎপাদিত পাটের 45 থেকে 50% নারায়ণগঞ্জের মোকাম থেকে রপ্তানি হয়ে থাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বর্ণাঢ্য আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করল সিলেটবাসী। দুপুরে জেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে সম্মিলিত নাট্য পরিষদ।
নানা রঙে সাজানো বর্ণমালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো লেখক, পাঠক ও প্রকাশকের মাসব্যাপী মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন বই পড়ার অভ্যাস তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করবে। তৃতীয় ধাপে 4 বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, নিরপেক্ষ কমিশন গঠনের আশাবাদ। চূড়ান্ত প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার পরামর্শ। পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিং এর কাজ। গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। চট্টগ্রামেও ফ্লাইওভারের কাজে ধীর গতি, যানজটে অতিষ্ঠ নগরবাসী। কাজ বাকি অর্ধেকের বেশি। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবী আরাধনায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।